সবাইকে স্বাগত আজকের এই চমৎকার আয়োজনে। ভ্রমণ আর সিনেমাটোগ্রাফির অসাধারণ এক মেলবন্ধন নিয়ে আজ আমাদের এই বিশেষ বিশ্লেষণ। আর আমাদের আজকের গন্তব্য ঢাকা থেকে সোজা চট্টগ্রাম। একটা খুব সাধারণ ট্রেন ভ্রমণ কিভাবে একটা সিনেম্যাটিক মাস্টারপিস হয়ে উঠতে পারে তা কি কখনো মনে হয়েছে? আজকের এই পুরো বিশ্লেষণটা কিন্তু সাজানো হয়েছে ঠিক সেই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য। চলুন ধাপে ধাপে এই ভিজুয়াল স্টোরিটেলিংয়ের পেছনের আসল রহস্যটা একটু উন্মোচন করা যাক। প্রথমেই আসা যাক পর্ব ১-এ, গল্প বলার শিল্প, অর্থাৎ কিভাবে আমরা একটা ন্যারেটিভ বা গল্পের কাঠামো তৈরি করব। যে কোনো গল্পের কাঠামো তৈরির মূলত ৫টা ধাপ থাকে: পরিকল্পনা, লেখা, ভিজুয়ালাইজ করা, প্রোডাকশন এবং একদম শেষে পোস্ট প্রোডাকশন। সত্যি বলতে কি, একটা দুর্দান্ত ভিজুয়াল কাজ কিন্তু ক্যামেরার রেকর্ড বাটন চাপার অনেক আগেই একদম নিখুঁতভাবে ছক কেটে নিতে হয়। আর তাই পরিকল্পনাই হলো পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর ওপর ভর করেই কিন্তু পুরো নির্মাণটা দাঁড়িয়ে থাকে। আর ভিজুয়াল মিডিয়ার সবচেয়ে পুরনো অথচ সবচেয়ে কার্যকরী নিয়মটাই হল মুখে না বলে দৃশ্যের মাধ্যমে বোঝানো। হাজারটা শব্দের চেয়ে একটা শক্তিশালী দৃশ্য মনে অনেক বেশি দাগ কাটে। সোজা কথায়, কথার চেয়ে যখন ছবি বা দৃশ্য কথা বলে, তার প্রভাবটা হয় সত্যিই ম্যাজিকের মতো। এখন একটা ভালো গল্পের অ্যানাটমি বা কাঠামো যদি আমরা খেয়াল করি, সেখানে মূলত ৩টি জিনিস থাকে। এমন কিছু চরিত্র যাদের সাথে সহজেই কানেক্ট করা যায়, একটা দ্বন্দ্ব যা গল্পের উত্তেজনা বাড়ায়, আর একদম শেষে একটা সুন্দর সমাধান। এই যে সমস্যা আর তার সমাধানের একটা জার্নি, এইটাই কিন্তু আমাদের সাথে একটা গভীর মানবিক সংযোগ তৈরি করে আর গল্পটাকে করে তোলে একদম অবিস্মরণীয়। আমাদের দ্বিতীয় পর্ব, সেটিং দ্য সিন, গল্পের জন্য একেবারে উপযুক্ত একটা প্রেক্ষাপট হিসেবে আমরা বেছে নিয়েছি কমলাপুরকে। যে কোনো তথ্যচিত্রের জন্যই কমলাপুর রেলওয়ে স্টেশনের এই বিবর্তন দারুণ একটা বিষয়। একটু খেয়াল করলেই দেখব ১৯৬৮ সালে এটি যাত্রীদের জন্য খুলে দেয়া হয়। এরপর ১৯৮৭ সালে আসে প্রথম ইনল্যান্ড কন্টেনার ডিপো, আর ২০৩০ সালের মধ্যে এটি একটি বিশাল বহুমুখী পরিবহন কেন্দ্র হয়ে ওঠার প্রজেক্টে রয়েছে। এই পুরো জার্নিটা সত্যি অসাধারণ, তাই না? এর স্থাপত্যশৈলীর কথা যদি বলি, সেটা কিন্তু একদম অনন্য। আমেরিকান স্থপতি ড্যানিয়েল ডানহ্যাম আর বব বুইয়ের ডিজাইন করা এই নিও ইসলামিক ছালা আর্কিটেকচারের ছাদটা ঠিক যেন একটা বিশাল ছাতার মতো। ৩৬টা বর্গাকার কাঠামো আর ৩৬টা কংক্রিটের গম্বুজ নিয়ে তৈরি এই ছাদটা মূলত কড়া রোদ আর গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি থেকে যাত্রীদের বাঁচাতে তৈরি করা হয়েছিল। ভিজুয়ালি এটা ভীষণ রকম আকর্ষণীয়। তবে কমলাপুর শুধু এর বিশালত্বের জন্যই পরিচিত নয়। এখানকার রূঢ় বাস্তবতার যে বৈপরীত্য, সেটা যে কোনো নির্মাতার জন্য একটা দারুণ গল্পের উপাদান। ৮টা প্ল্যাটফর্মে প্রতিদিন প্রায় ১,১৫,০০০ যাত্রীর কোলাহল, এর মাঝেই ভাসমান মানুষদের আশ্রয়, আর পাশেই ১৯৭১-এর শহীদদের স্মৃতিতে দাঁড়িয়ে থাকা মনুমেন্ট সূর্যকেতন, সব মিলিয়ে অন্যরকম একটা আবহ। এবার চলুন যাই তৃতীয় পর্বে, ট্রেন যাত্রার নির্দেশনা, অর্থাৎ ট্রেনের লজিস্টিক্সকে কিভাবে গল্পের প্লট হিসেবে কাজে লাগানো যায়। এই ভাড়ার শুষ্ক হিসেবগুলোকেও কিন্তু প্রোডাকশন বাজেটের চমৎকার প্র্যাকটিক্যাল গাইড হিসেবে কাজে লাগানো যায়। যেমন ধরুন, মাত্র ৪৫০ টাকার শোভন চেয়ারের মতো সাধারণ বগিগুলো বেশ সাশ্রয়ী, আর সেখানে আসল কোলাহলের দৃশ্য ধারণ করার দারুণ সুযোগ থাকে। আবার ৮৫০ টাকার স্নিগ্ধা বা ১৩৯৮ টাকার এসি বার্থের মতো আরামদায়ক ক্যাবিনগুলোতে ভিন্ন আলো আর শান্ত পরিবেশ পাওয়া যায়, যা একদম সিনেমাটিক আর ক্লিন শটের জন্য পারফেক্ট। এখানে একটা খুব প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করি। সুবর্ণ এক্সপ্রেস বা সোনার বাংলা এক্সপ্রেসের মতো জনপ্রিয় ননস্টপ ট্রেনগুলোর টিকিটের কিন্তু প্রচুর চাহিদা থাকে। তাই শুটিংয়ের পরিকল্পনা থাকলে রেলওয়ে কাউন্টার বা অনলাইনে বেশ কয়েকদিন আগেই টিকিট বুক করে রাখাটা একদম বুদ্ধিমানের কাজ। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব কিছু অত্যন্ত জরুরি ভিডিও কৌশল নিয়ে, কিভাবে এই মুভমেন্ট বা দৃশ্যগুলোকে ফ্রেমবন্দি করা যায়। যে কোনো দৃশ্য ধারণের আলোর ভূমিকা যে কতখানি তা তো আমরা সবাই জানি। সফট লাইট বা ফিল লাইট কিন্তু ছায়াকে মসৃণ করে একটা খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করে। অন্যদিকে হার্ড বা ডিরেক্ট লাইট খুব তীক্ষ্ণ কন্ট্রাস্ট আর নাটকীয় ছায়া তৈরি করে, যা অনেক সময় একটু অস্বাভাবিক লাগতে পারে। সবচেয়ে প্রফেশনাল রেজাল্ট পেতে হলে এই দুটোর সঠিক মিশ্রণ দরকার। আর হ্যাঁ, ভর দুপুরের কড়া রোদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। এবারে আসি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, বিরল বা কাটাউই শট। শুধু মানুষের কথা রেকর্ড করলেই তো আর গল্প পূর্ণতা পায় না। ট্রেনের চাকা, সহযাত্রী বা জানালার বাইরে ছুটে চলা প্রকৃতির এই ছোট ছোট শটগুলোই একটা তথ্যচিত্রকে একেবারে জীবন্ত করে তোলে। তাছাড়া ইন্টারভিউর সময় এডিটিংয়ের কাট লুকোতেও এগুলো জাদুকরি কাজ করে।
ক্যামেরার কিছু বেসিক নিয়ম আছে যেগুলো খুব সাধারণ ফুটেজকেও নিমিষেই প্রফেশনাল স্তরে নিয়ে যেতে পারে, যেমন জুম করার বদলে ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করে সাবজেক্টের কাছে যাওয়া, অকারণে ক্যামেরা এদিক সেদিক প্যান না করা এবং একটা শট অন্তত 20 সেকেন্ড ধরে রাখা। আর সবচেয়ে জরুরি হল ইন্টারভিউয়ের সময় সবসময় ম্যানুয়াল ফোকাস ব্যবহার করা, যাতে সাবজেক্ট নড়াচড়া করলেও ফোকাস নষ্ট না হয়। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব বৃষ্টিতে শুটিং, অর্থাৎ প্রকৃতির প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। হঠাৎ বৃষ্টি নামলে সবার আগে মাথায় আসে মূল্যবান গিয়ার বা সরঞ্জামের কথা। একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্যামেরা যতই ওয়েদার সিল্ড হোক না কেন, সেটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়। তাই রেইন কাভার বা নিতান্তই পলিথিন ব্যাগ ব্যবহার করতেই হবে। লেন্স বাঁচাতে ইউভি বা ক্লিয়ার ফিল্টার লাগানো আর জেপলক ব্যাগে শুকনো মাইক্রোফাইবার কাপড় রাখাটা একদম মাস্ট। 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/500 শাটার স্পিড। বৃষ্টির ফোঁটাকে শূন্যে ভাসমান অবস্থায় একেবারে স্থির বা ফ্রিজ করে ক্যামেরাবন্দি করতে হলে ঠিক এই ধরনের ফাস্ট শাটার স্পিড ব্যবহার করা প্রয়োজন। জাস্ট একটা ক্যামেরার সেটিংস পরিবর্তন করে পুরো দৃশ্যের আমেজ কিভাবে বদলে ফেলা যায় তা দেখলে অবাক হতে হয়। 500 বা তার চেয়ে ফাস্ট শাটার স্পিডে বৃষ্টির ফোঁটাগুলো একেবারে বিন্দু বিন্দু ক্রিস্প ডট হয়ে ধরা পড়ে। অন্যদিকে শাটার স্পিড 160 থেকে 125-এ নামিয়ে আনলে সেই বৃষ্টি একটা মোশন ব্লার বা চাদরের মতো তৈরি করে। পুরো মুডটাই তখন বদলে যায়। এই পর্যায়ে একটা দারুণ ইন্ডাস্ট্রি সিক্রেট শেয়ার করি। সামনের দিক থেকে আলো পড়লে বৃষ্টি কিন্তু ক্যামেরায় প্রায় বোঝাই যায় না। তাই সিনেম্যাটিক ফিলের জন্য ব্যাক লাইটিং একদম অপরিহার্য। কোনো অন্ধকার ব্যাকগ্রাউন্ডের সামনে আলোর উৎসের দিকে মুখ করে শট নিলে বৃষ্টির ফোঁটাগুলো ম্যাজিকের মতো উজ্জ্বল আর দৃশ্যমান হয়ে ওঠে। বৃষ্টি ভেজা এই দারুণ পরিবেশের পুরো সুবিধা নিতে কিছু ক্রিয়েটিভ হ্যাকস ব্যবহার করা যেতে পারে। যেমন নিচু থেকে শট নিলে রাস্তায় জমে থাকা জলে একেবারে আয়নার মতো চমৎকার রিফ্লেকশন পাওয়া যায়। ফ্রেমে যদি একটা রঙিন ছাতা থাকে, সেটা ভিজুয়াল অ্যাঙ্কর হিসেবে পুরো দৃশ্যের প্রাণ বাড়িয়ে দেয়। বৃষ্টির ফোঁটায় ঢাকা জানালার ভেতর দিয়ে ছবি তোলাও কিন্তু দারুণ কাজ করে। আর হ্যাঁ, বৃষ্টি থামার পরও শট নেওয়া চালিয়ে যেতে হবে, কারণ ভেজা পরিবেশে চারপাশের রঙগুলো সবচেয়ে বেশি স্যাচুরেটেড আর জীবন্ত দেখায়। এখন একবার ভাবা যাক, সঠিক আর নিখুঁত কৌশলের সাথে যখন এমন চমৎকার একটা লোকেশনের মিলন ঘটে, তখন এরপর ঠিক কতটা অসাধারণ একটা গল্প তৈরি হতে পারে। আমাদের আজকের এই বিশ্লেষণ হয়তো এখানেই শেষ হচ্ছে, তবে গল্পের যাত্রা আর শেখার পরিধি কিন্তু অসীম। আশা করি এই আলোচনা সবাইকে নতুন কিছু ভাবতে এবং নিজেদের অসাধারণ গল্পগুলোকে ক্যামেরাবন্দি করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।